নমস্কার, তাপসের কথকথায় আপনাদের সকলকে স্বাগত। আজকে তাপসের কথকথায় নিবেদন সৈয়দ মুজতবা আলীর লেখা চাচা কাহিনী গল্পগ্রন্থের একটি অন্যতম সেরা গল্প স্বয়ংবরা। এ গল্পের পটভূমি জার্মানির বার্লিন শহরে বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে। শুরু করছি আজকের গল্প পাঠ স্বয়ংবরা। বার্লিনের বড় রাস্তা কুরফুর্স্টেনডাম যেখানে উলানস্ট্রাসের সঙ্গে মিশেছে, সেখান থেকে উলানস্ট্রাসে উজিয়ে দু তিনখানা বাড়ি ছাড়ার পরেই হিন্দুস্থান হাউস, অর্থাৎ ভারতীয় ভবন। আসলে রেস্তোরাঁ, দা ঠাকুরের হোটেল বললেই ঠিক হয়। জার্মানি শুয়োরের দেশ, অর্থাৎ জার্মানির প্রধান খাদ্য শূকর মাংস। হিন্দুস্থান হাউসে সে মাংসের প্রবেশ নিষেধ। সেই যে তার প্রধান গুণ তা নয়, তার আসল গুণ সেখানে ভাত, ডাল, মাছ, তরকারি, মিষ্টি খেতে পাওয়া যায়। আর যেদিন ঢাকার ফণিগুপ্ত বা চাটগার আব্দুল মিয়া রসুইয়ে ভার নিতেন, সেদিন আমাদের পোয়া বারো, কিন্তু উলানস্ট্রাসেতে লোক চলাচল বন্ধ হয়ে যেত। জার্মানিতে লাল লঙ্কার রেওয়াজ নেই, কাজেই হিন্দুস্থান হাউসে লঙ্কা ফোড়ন চড়লে তার চতুর্দিকে সিকিমাইল জুড়ে হাঁচি কাশি ঘণ্টাখানেক ধরে চলত। পাড়াপড়শিরা নাকি দু চারবার পুলিশে খবর দিয়েছিল, কিন্তু জার্মান পুলিশ তদারক তদন্ত করতে হলে খবর দিয়ে আসতো বলে আমরা সেদিনকার মতো লঙ্কার হাঁড়িটা ডয়েটসে ব্যাংকে জমা দিয়ে আসতুম। শুনেছি শেষটায় নাকি প্রতিবেশীদের কেউ কেউ লঙ্কা ফোড়ন চড়লে গ্যাস মাস্ক পরত। জার্মানি বৈজ্ঞানিকদের দেশ। ঢুকেই রেস্তোরাঁ, গোটা আষ্টেক ছোট ছোট টেবিল, এক একটা টেবিলে 4 জন লোক খেতে পারে। একপাশে লম্বা কাউন্টার, তার পিছনে হয় ফণি নয় আবদুল্লাহ লটর চটর করত, অর্থাৎ অচেনা খদ্দের ঢুকলে তাদের সামনে ব্যস্ত সমস্ততার ভান করত। কাউন্টারের পাশ দিয়ে ঢুকে পেছনে রান্নাঘর। রেস্তোরাঁর যেদিকে কাউন্টার, তার আড়াআড়ি ঘরের অন্য কোণে কয়েকখানা আরাম কেদারা আর চৌকি কুণ্ডলি পাকিয়ে আছে। এ কুণ্ডলির চক্রবর্তী চাচা নাজির উজির গোটা 6 বাঙালি। অবাঙালিরা আমাদের আড্ডায় সাধারণত যোগ দিত না, তার জন্য দায়ী চাচা। তিনি কথা বলতেন বাংলায়, আর অবাঙালি থাকলে জার্মানে, এবং সে এমনই তুখোড় জার্মান যে তার রস উপভোগ করবার মতো ক্ষমতা খুব কম ভারতীয়েরই ছিল। ফলে অবাঙালিরা দুদিনের ভিতরেই ছিটকে পড়ত। বাঙালিরা জানতো যে তারা খসে পড়লেই চাচা ফের বাংলায় ফিরে আসবেন, তাই তারা তাঁর কটমটো জার্মান দুদণ্ডের মতো বরদাস্ত করে নিত। জব্বলপুরের ঔপনিবেশিক বাঙালি শ্রীধর মুখুজ্জে তাই নিয়ে একদিন ফরিয়াদ করে বলেছিল, বাঙালি বড্ড বেশি প্রাদেশিক, আর 5 জন ভারতবাসীর সঙ্গে মিলেমিশে তারা ভারতীয় নেশন গড়ে তুলতে চায় না। চাচা বলেছিলেন, প্রাদেশিক নয়, বাঙালি বড্ড বেশি ন্যাশনাল। বাংলাদেশ প্রদেশ নয়, বাংলাদেশ দেশ। ভারতবর্ষের আর সব প্রদেশ সত্যকার প্রদেশ। তাদের এক একজনের আয়তন, লোক সংখ্যা, সংস্কৃতি এত কম যে 5টা প্রদেশের সঙ্গে জড়াজড়ি করে তারা যদি ইন্ডিয়ান নেশন বলে চেল্লাচিল্লি না করে, তবে দুনিয়ার সামনে তারা মুখ দেখাতে পারে না। এই বার্লিন শহরেই দেখো, আমরা জন 40 ভারতীয় এখানে আছি, তার অর্ধেকের বেশি বাঙালি। মারাঠি গুজরাটি কটায় এক হাতের এক আঙ্গুল, বড় জোর 2 আঙ্গুলে গোনা যায়। 30টা লোক যদি বিদেশের কোনো জায়গায় বসবাস করে, তবে অন্তত তার 5টা এক জায়গায় জড়ো হয়ে আড্ডা দেবে না? মারাঠি গুজরাটিরা আড্ডা দেবার জন্য লোক পাবে কোথায়? আড্ডার পয়লা নম্বরের আড্ডাবাজ পুলিন সরকার বলল, লোক বেশি হলেও তারা আর যা করুক আড্ডা দিতে পারত না। আড্ডা জমাবার বুনিয়াদ হচ্ছে চণ্ডীমণ্ডপ, কাছারি বাড়ি, টঙি ঘর, বৈঠকখানা, এক কথায় জমিদারি প্রথা। চাচা জিজ্ঞেস করলেন, তাই বুঝি তুই কলেজ পালিয়ে আড্ডা মারিস? তোদের জমিদারির সদর খাজনা কত রে? সরকার বলল, কানাকড়িও নয়, জমিদারি গেছে, আড্ডাটি বাঁচিয়ে রেখেছি। আমার ঠাকুরদাকে এক সাহেব আদালতে জিজ্ঞেস করেছিল, তাঁর ব্যবসা কি? বুড়ো বলেছিল সেলিং। মুখুজ্জে জিজ্ঞেস করল, তার মানে? তার মানে তিনি জমিদারি বিক্রি করে করে জীবনটা কাটিয়েছেন,
তাই বাবাকে কোনো সদর খাজনা দিতে হয়নি। হিন্দুস্থান হাউসে মদ বিক্রি হতো না, কিন্তু বিয়ার বারণ ছিল না। সূর্য রায় বেশিরভাগ সময়ই বিয়ারে গলা ডুবিয়ে চোখ বন্ধ করে নাক দিয়ে ধোঁয়া ছাড়তেন। চাচার পরেই জ্ঞানগম্যিতে তাঁর প্রাধান্য আড্ডায় ছিল বেশি। চাচার জার্মান জ্ঞান ছিল পাণ্ডিত্যের জ্ঞান, আর রায়ের জ্ঞান ছিল বহুমুখী। বার্লিনের মতো শহরের বুকের উপর বসে তিনি কাগজে জার্মান কলম লিখে পয়সা কামাতেন। ফোনে কথা শুনে শব্দতাত্ত্বিক হের মেনজেরাট পর্যন্ত ধরতে পারেননি যে জার্মান রায়ের মাতৃভাষা নয়। চোখ বন্ধ রেখেই বললেন, হক কথা কয়েছ সরকার, সবই বিক্রি, সব বেচে ফেলতে হয়। খাই তো দুফোঁটা বিয়ার, কিন্তু বিক্রি করে দিতে হয়েছে বেবাক লিভার খান। আড্ডার সবচেয়ে চ্যাংড়া ছিল গোলাম মৌলা, রায়ের প্রতেজে বা দেশের ছেলে। সে সব সময় ভয়ে ভয়ে মরত, পাছে রায় বিয়ারে বানচাল হয়ে যায়। চুপে চুপে বলল, মামা বাড়ি চলুন। রায় চোখ মেললেন, একদম সাদা। বললেন, তুই বুঝি ভয় পেয়েছিস আমি মাতাল হয়ে গিয়েছি? ইহ বিন ইন মাইনেম নর্মালেন সুবস্যান্ট, das heißt ein bisschen blau। আমি আমার সাধারণ অর্থাৎ নর্মাল অবস্থায় আছি, অর্থাৎ ঈষৎ নীল। তার মানে মনে একটু রং লেগেছে, এবং ওই রং লাগানো অবস্থাই ছিল তাঁর নর্মাল অবস্থা। মধ্য সংক্রান্ত বিষয় রায় কখনো বাংলায় বলতেন না। তার মতে বাংলায় তার কোনো পরিভাষা নেই। পান্তা ভাতে কাঁচা লঙ্কা চটকে অ্যাকসানকে গিলে এলুম, যেমন জার্মানে বলা যায় না, তেমনি মধ্য সংক্রান্ত ব্লাউ অর্থাৎ নীল, বেজোফেন অর্থাৎ টেইটম্বুর, ফল অর্থাৎ সম্পূর্ণ, বেত্রেঙ্কেন অর্থাৎ ডুবে মরা কথার বাংলা করলেও হয় না। চাচা জিজ্ঞেস করলেন, তোমার অ্যাবনর্মাল অবস্থাটা দেখবার বাসনা আমার মাঝে মাঝে হয়। রায় আঁতকে উঠে বললেন, ষাট ষাট, আমি মরবো আপনিও মরবেন। গেল 7 বছরে একদিন 1 ঘন্টার তরে বিয়ার না খেয়ে আমি অ্যাবনর্মাল অবস্থায় ছিলুম। গিয়েছিলুম ফেরবেল্লিনার প্লাৎসের মসজিদে ঈদের পরবে। ফেরবেল্লিনার প্লাৎসের মসজিদে ঈদ পর্ব উপলক্ষে বার্লিনের আরব, ইরানি, ভারতীয় সব মুসলমান জড়ো হয়। অমুসলমানের মধ্যে প্রধানত যায় বাঙালি হিন্দু। মদ খেয়ে মসজিদে যাওয়ার সাহস ওমর খাইয়ামেরও ছিল না, আমি তো নস্যি। বলে ওস্তাদরা যেরকম মিয়া কি তোরি গাইবার সময় কানে হাত ছোঁয়ান, সেই রকম কানমলা খেয়ে নিলেন। বললেন, ফল, ফেরার পথে মিস জমিতাফকে বিয়ের কথা দিয়ে ফেলেছি, অ্যাব নর্মাল। কিন্তু তারপর রায় কি বলেছিলেন সে কথা শোনে কে? রায়ের পক্ষে খুন করা অসম্ভব নয়, অবস্থা ভেদে গাঁটও হয়তো তিনি কাটতে পারেন, কিন্তু তিনি যে একদিন বিয়ের ফাঁদে পা দেবেন, এত বড় অসম্ভব অবস্থার কল্পনা আমরা কোনো দিন করতে পারিনি। স্বয়ং হিন্ডেনবুর্গ যদি তখন গোঁফ কামিয়ে আমাদের আড্ডায় এসে উপস্থিত হতেন, তাহলেও আমরা এত দূর আশ্চর্য হতাম না। রায় আঁতকে উঠে বললেন, ষাট ষাট, আমিও মরবো আপনিও মরবেন। গেল 7 বছরে একদিন 1 ঘন্টার তরে বিয়ার না খেয়ে আমি অ্যাবনর্মাল অবস্থায় ছিলাম। গিয়েছিলুম ফেরবেল্লিনার প্লাৎসের মসজিদে ঈদের পরবে। মদ খেয়ে মসজিদে যাওয়ার সাহস ওমর খাইয়ামেরও ছিল না, আমি তো নস্যি। বলে ওস্তাদরা যেরকম মিয়া কি তরি গাইবার সময় কানে হাত ছোঁয়ান, সেই রকম কানমলা খেয়ে নিলেন। বললেন, ফল, ফেরার পথে মিস জমিতাফকে বিয়ের কথা দিয়ে ফেলেছি, অ্যাব নর্মাল। কিন্তু তারপর রায় কি বলেছিলেন সে কথা শোনে কে? রায়ের পক্ষে খুন করা অসম্ভব নয়, অবস্থাভেদ গাঁটও হয়তো তিনি কাটতে পারেন, কিন্তু তিনি যে একদিন বিয়ের ফাঁদে পা দেবেন, এত বড় অসম্ভব অবস্থার কল্পনা আমরা কোনো দিন করতে পারিনি। স্বয়ং হিন্ডেনবুর্গ যদি তখন গোঁফ কামিয়ে আমাদের আড্ডায় এসে উপস্থিত হতেন, তাহলেও আমরা এত দূর আশ্চর্য হতাম না। রায় তখন লড়াইয়ে জেতা বীরের গর্জনে হুঙ্কার দিয়ে বলছেন, দেখতে চান আমার অ্যাবনর্মাল অবস্থা আরো 2-4 বার? সরকারি লাইব্রেরি পোড়ানো, আইনস্টাইনকে খুন, কিছুই বাদ যাবে না। তবু যদি। চাচা বললেন, বড় ভাবিয়ে তুললে হে রায় সাহেব। আমরা তখন সবাই কলরব করে রায়কে অভিনন্দন জানাচ্ছি। কেউ বলছে, এমন সুন্দরী সহজে জোটে না। কেউ বলছে, ম্যাথমেটিক্স যা জানে। কেউ বা বলে, কি মিষ্টি স্বভাব। সরকার বলল,
ওহে গোলাম মৌলা, রাধা কেষ্টর কে হয় জানো? চাচা বললেন, বড় ভাবিয়ে তুললে হে রায় সাহেব। দুবার চাচা যে কেন ভাবিত হলেন আমরা ঠিক ধরতে পারলুম না। রায় যে বিয়ে করতে যাচ্ছেন তা নিয়ে আশ্চর্য হওয়া যেতে পারে, কিন্তু তাতে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কি আছে? চাচার সবচেয়ে ন্যাওটা ভক্ত গোসাই বলল, আপনি তো বিয়ে করেননি, কখনো এনগেজডও হননি, তাই আপনার ভয় ভাবনা। চাচা বললেন, আমার ফাঁসি হয়নি সত্যি, কিন্তু তাই বলে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াইনি। তুই কি করে জানলি? হেলাঠেলির ভিতর বাসের হ্যান্ডেল ধরতে পেলে মানুষ যেরকম ঝুলে পড়ে, রায় ঠিক তেমনি চাচার জবানবন্দির হ্যান্ডেল পেয়ে বললেন, উকিলের নাম বলুন চাচা, যে আপনাকে বাঁচালে। রায়ের বিয়ের খবর শুনে আমরা আশ্চর্য হয়েছিলাম, কিন্তু স্তম্ভিত হইনি, কারণ রায় স্ত্রী জাতিকে অতি সন্তর্পণে দূরে ঠেলে রাখতেন, তাই শেষ পর্যন্ত ধরা দিলেন। কিন্তু চাচা এসব বাবদে স্ত্রী পুরুষে কোনো তফাৎ রাখতেন না। বার্লিনের মেয়ে মহলে তিনি ছিলেন বেসরকারি পাদ্রী, বরঞ্চ পাদ্রীদের সম্বন্ধে ফষ্টি নষ্টির কাহিনী মাঝে মাঝে শোনা যায়। কিন্তু চাচার হৃদয় জয় করতে যাবে কে? সে হৃদয় তিনি বহু পূর্বেই আত্মজনের মাঝে ভাগ বাঁটোয়ারা করে বিলিয়ে দিয়েছিলেন। অত হিস্সেদারের সম্পত্তি নিলামে উঠলেও তো কেউ কেনে না। আমরা সবাই করুণ নয়নে চাচার দিকে তাকালুম, তিনি যেন কাহিনীটা চেপে না যান। চাচা বললেন, ওরকম ধারা তাকাচ্ছিস কেন? তোরা কাউকে চিনবি নে। 1919-এর কথা, আমি তখন সবে বার্লিনে এসেছি, বয়স 18 পেরোয়নি। মাকুন্দ বলে বিনা ব্লেডে গোঁফ কামাতুম। ল্যান্ডলেডি যাতে ঘর মজবার সময় খেউরির জিনিসপত্র না দেখে ভাবে আমি নিতান্ত চ্যাংড়া। তার থেকেই বুঝতে পারছিস আমি কতটা অজ পাড়া গেঁয়ে আনাড়ি ছিলুম। একগাদা ভারতীয় ছিল না যে আমাকে সলা পরামর্শ দিয়ে ওয়াকিবহাল করে তুলবে। যে দু চারজন ছিলেন তারা তখন আপন আপন ধান্দায় মশগুল। জার্মানির তখন বড় দুর্দিন। ভাগ্যিস দু চারটে গুত্তাগাত্তা খাওয়ার পরেই হিম্মত সিং এর সঙ্গে দেখা হয়ে গেল। সাইনবোর্ডে গেট্রেঙ্কে অর্থাৎ পানীয় শব্দ দেখে আমি বিয়ারখানায় ঢুকে দুধ চেয়ে বসেছি। কি করে জানবো বল পানীয়গুলো রূঢ়ার্থে বিয়ার ব্র্যান্ডি বোঝায়? ওয়েট্রেসগুলো পাঁজরে হাত দিয়ে দুভাজ হয়ে এমনই খিলখিল করে হাসছিল যে শব্দ শুনে হিম্মত সিং রাস্তা থেকে তাড়িখানার ভেতরে তাকালেন। আমার চেহারা দেখে তাঁর দয়ার উদয় হয়েছিল। তোদের মতো পাষণ্ডগুলোরও হতো। গটগট করে ঘরে ঢুকলেন। আমার পাশে বসে ওয়েট্রেসকে বললেন, 1 লিটার বিয়ার বিটে। আমাকে জিজ্ঞেস করলেন, বিয়ার নেই পিতে? আমি মাথা নাড়িয়ে বললুম, না। ওয়াইন? ফের মাথা নাড়ালুম। কিসি কিসম কি শরাব? আমি বললুম যে আমি দুধের অর্ডার দিয়েছি। দাড়ি গোঁপের ভিতর যেন সামান্য একটু হাসির আভাস দেখতে পেলুম। বললেন, আব সমঝা। তারপর আমাকে বসে থাকতে আদেশ দিয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেলেন। ফিরে এলেন 1 গ্লাস দুধ হাতে নিয়ে। সমস্ত বিয়ারখানার লোক যে অবাক হয়ে তাঁর কাণ্ডকারখানা লক্ষ্য করছে, সেদিকে কণামাত্র ভ্রুক্ষেপ নেই। তারপর সেই যে বসলেন গ্যাঁট হয়ে, আর আরম্ভ করলেন জ্বালা জ্বালা বিয়ার পান। সে পান দেখলে গোলাম মৌলা আর কখনো রায়ের পানকে ভয় করবে না। শিখের বাচ্চা রক্তে তার 3 পুরুষ ধরে আগুন মার্কা ধেনো, আর মোলায়েমের মধ্যে নির্জলা হুইস্কি। বিয়ার তার কি করতে পারে? লিটার হাস্টে খেয়ে উঠে দাঁড়ালেন। পয়সা দিয়ে বেরোবার সময় কোনো দিকে একেবারে তরেও তাকালেন না। আমি কিন্তু বুঝলুম বিয়ারখানার হাসি ততক্ষণে শুকিয়ে গিয়েছে। সবাই গভীর শ্রদ্ধার সঙ্গে হিম্মত সিং এর দিকে তাকাচ্ছে আর ফিসফিস করে প্রশংসার ধ্বনি বেরোচ্ছে। বাইরে এসে শুধু বললেন, अब इन लोगों को पता चल गया कि हिंदुस्तानी शराब भी पी सकता। তারপর বাড়িতে নিয়ে গিয়ে আমাকে একখানে চেয়ারে বসালেন, নিজে খাটে শুলেন। কান পেতে আমার দুঃখ বেদনার কাহিনী শুনলেন। তারপর বাড়ির কর্ত্রী ফ্রাউ রুবেন্সের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। মহিলাটি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিধবা, খানদানি ঘরের মেয়ে, এবং হিম্মত সিং এর সঙ্গে যেভাবে কথা কইলেন তার থেকে বুঝলুম যে হিম্মত সিং সে বাড়িতে রাজপুত্রের খাতির যত্ন পাচ্ছেন।
তারপর 1 মাসের ভিতর তিনি বার্লিন শহরের কত সব হোমরা চোমরা পরিবারের সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন। এতদিন পর সেসব পরিবারের বেশিরভাগের নামও আমার মনে নেই। কূটনৈতিক সমাজ, খানদানি গোষ্ঠী, অধ্যাপক মণ্ডলী, ফৌজি আড্ডা, সর্বত্রই হিম্মত সিং এর অবাধ গতায়াত ছিল। হিম্মত সিং এককালে ভারতীয় ফৌজের বড় দরের অফিসার ছিলেন। 1914 থেকে 18 যুদ্ধে বন্দী হয়ে জার্মানিতে থাকার সময় তিনি জার্মানদের যুদ্ধ পরামর্শদাতা ছিলেন এবং সেই সূত্রে বার্লিনের সকল সমাজের দ্বার তার জন্য খুলে যায়। হিম্মত সিং আমাকে কখনো তাঁর জীবনী সবিস্তারে বলেননি, কাজেই জার্মানরা কেন যে 1917-18 সালে তাঁকে মস্কো যেতে দিয়েছিল ঠিক জানি নে। কিন্তু সেখান থেকে কেন যে আবার 1919 সালে বার্লিন ফিরে এলেন তাও জানি নে। তবে তাঁকে বহুবার রুশ পলাতক হোমরা চোমরাদের সঙ্গে ওঠা বসা করতে দেখেছি। সেসব রুশদের কাছ থেকে এই কথাও শুনেছি যে হিম্মত সিং মস্কোতে এত খাতির যত্ন পেয়েছিলেন যে তার সঙ্গে তাঁর বার্লিনের প্রতিপত্তিরও কোনো তুলনা হয় না। কমিউনিস্ট বড়কর্তাদের সঙ্গে মতের মিল না হওয়াতে তিনি নাকি মস্কো ত্যাগ করেন। আশ্চর্য নয়, কারণ হিম্মত সিং এর মতো জেদি আর একরোখা লোক আমি আমার জীবনে দুটি দেখিনি। আর আমায় যা লাই দিয়েছিলেন! ভালো মন্দ কিছুমাত্র বিবেচনা না করে আমাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতেন। আমি বেজার হয়ে বসে রইলে রাইক্সটাগ ভাড়া করে নাচের বন্দোবস্ত করবার তালে লেগে যেতেন। আমার সর্দি হলে বার্লিন মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ডেকে পাঠাতেন। শরীর ভালো থাকলে নিজের হাতে কাবাব রুটি বানিয়ে খাওয়াতেন। 3 মাস ধরে কেউ কখনো সুখ স্বপ্ন দেখেছে? ফ্রয়েড নাকি বলেন স্বপ্নের পরমায়ু মাত্র 2-3 মিনিট। এ তত্ত্বটা জেনেও মনকে কিছুতেই সান্ত্বনা দিতে পারলুম না যেদিন হিম্মত সিং হঠাৎ কিছু না বলে কয়ে নিরুদ্দেশ হলেন। ফ্রাউ রুবেন্সও কিছুই জানেন না। বললেন যে স্যুট পরে তিনি বেরিয়েছিলেন তাই নিয়ে নিরুদ্দেশ হয়েছেন। কয়েকদিন পরে মার্সাই থেকে চিঠি, তাঁর জিনিসপত্র ভিখিরি আতুরকে বিলিয়ে দেবার নির্দেশ দিয়ে। বহু বৎসর পরে জানতে পেরেছিলাম আনহাল্টার স্টেশনে তাঁর এক প্রাচীন রাজনৈতিক দুশ্মনকে হঠাৎ আবিষ্কার করতে পেরে তাকে ধরবার জন্য পিছু নিয়ে তিনি এক বস্ত্রে নিরুদ্দেশ হয়েছিলেন। হিম্মত সিং এর সঙ্গে আর কখনো দেখা হয়নি। তাঁর কাছ থেকে কোনোদিন কোনো চিঠিও পাইনি। তারপর আরও 3 মাস কেটে গিয়েছে। বার্লিনে যে সমাজে আমাকে চড়িয়ে দিয়ে হিম্মত সিং মই নিয়ে চলে গিয়েছিলেন সেখান থেকে আমি লাফ দিয়ে নামতে গিয়ে জখমও হলুম। এমন সময় ফ্রাউ রুবেন্স একদিন টেলিফোন করে অনুরোধ জানালেন আমি যেন তার সঙ্গে কোয়েনিক ক্যাফেতে বেলা 5টার সময় দেখা করি। বিশেষ প্রয়োজন। হিম্মত সিং চলে যাওয়ার পর ফ্রাউ রুবেন্সের সঙ্গে আমার মাত্র একদিন দেখা হয়েছিল। টেলিফোনে মাঝে মাঝে হিম্মত সিং এর খবর নিয়েছি, যদিও জানতুম তাতে কোনো ফল হবে না, কিন্তু ও বাড়িতে যাবার মতো মনের জোর আমার ছিল না। গোঁসাইয়ের মতো লুকিয়ে লুকিয়ে বার্লিনে শরৎ চ্যাটার্জির উপন্যাস পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদুম না বটে, কিন্তু বাঙালি তো বটেই। 5টার সময় ক্যাফে কোয়েনিকে গিয়ে দেখি ক্যাফের গভীরতম আর নির্জনতম কোণে ফ্রাউ রুবেন্স বসে, আর তার পাশে এক ঝলকে যা দেখতে পেলুম, এক বিপজ্জনক সুন্দরী। ফ্রাউ রুবেন্স পরিচয় দিয়ে নাম বললেন ফ্রলাইন ভেরা গিভরিয়াডোভ। লেডি কিলার অর্থাৎ নটবর পুলিন সরকার জিজ্ঞেস করলো বিপজ্জনক সুন্দরী বলতে কি বোঝাতে চাইলেন, আমার ঠিক অনুমান হলো না। বার্লিনের আর 5 জনের জন্য বিপজ্জনক, না আপনার নিজের ধর্মরক্ষায় বিপজ্জনক? চাচা বললেন আমার এবং আর 5 জনের জন্য বিপজ্জনক। তোর কথা বলতে পারিনি, তুই তো বার্লিনের সব বিপদ সব ভয় জয় করতে উঠে পড়ে লেগে গিয়েছিস। শ্রীধর মুখুজ্জে আবৃত্তি করলে Mein Herz ist wie ein Bienenhaus, die Mädels sind die Bienen. হৃদয় আমার মধুচক্রের সম, মেয়েগুলো যেন মৌমাছিদের মতো। কত আসে যায় কে রাখে হিসেব বলো, ঠেকাতে তাড়াতে মন মোর নয় রত। রায় বললেন কি মুশকিল, এরা যে আবার কবিত্ব আরম্ভ করলো। চাচা বললেন ফ্রাউ রুবেন্স ফ্রলাইন ভেরার পরিচয় করিয়ে দেবার সময় বিশেষ করে জোর দিয়ে বললেন যে হিম্মত সিং যখন মস্কোতে ছিলেন তখন বসবাস করেছিলেন গিভরিয়াডোভদের সঙ্গে।
আমি তখন ভেড়ার দিকে তাকাতে তিনিও ভালো করে তাকালেন। 6 মাস ধরে প্রতিদিন যে লোকটির কথা উঠতে বসতে মনে পড়েছে তিনি এদের বাড়িতে ছিলেন, এই মেয়েটির চোখে তাঁর ছায়া কত শতবার পড়েছে। আমি আমার অজান্তে তাঁর চোখে যেন হিম্মত সিং এর ছবি দেখতে পাবার আশা করে ভালো করে তাকালুম। হিম্মত সিং এর ছবি দেখতে পাইনি, কিন্তু ভেড়ার চোখ থেকে বুঝতে পারলুম হিম্মত সিং আমার জীবনের কতখানি জায়গা দখল করে বসে আছে সে কথা ভেড়াও জানেন। তার চোখে আমার জন্য সহানুভূতি টলটল করছিল। তাও রুবেন্স বললেন, আপনি হিম্মত সিংকে অত্যন্ত ভালোবাসেন। এর উত্তর দেবার আমি প্রয়োজন বোধ করলুম না। তাও রুবেন্স তখন বললেন, একটি বিশেষ অনুরোধ করার জন্য আমরা দুজন আজ আপনাকে ডেকেছি। হিম্মত সিং আজ বার্লিনে নেই। যেখানেই হন ভগবান তাকে কুশলে রাখুন। আমি ধরে নিচ্ছি তিনি যেন এখন আমাদের মাঝখানেই বসে আছেন। তাই আপনাকে প্রথমেই জিজ্ঞেস করছি, আজ যদি হিম্মত সিং এর কোনো প্রিয় কাজ করতে আপনাকে অনুরোধ করি, আপনি সেটা করবার চেষ্টা করবেন কি? আমি বললুম, আপনাদের মনে কি সে সম্বন্ধে কোনো সন্দেহ আছে? তাও রুবেন্স তখন বললেন, আমার মনে নেই। ফ্রলাইন ভেরার জন্য শুধু আপনাকে জিজ্ঞেস করছিলুম। ভেরা মাথা নাড়িয়ে বোঝালেন তাঁরও কোনো প্রয়োজন ছিল না। তাও রুবেন্স বললেন, ভেরা অত্যন্ত বিপদে পড়ে মস্কো থেকে বার্লিন পালিয়ে এসেছেন। রাজনৈতিক দলাদলিতে ধরা পড়ে তাঁর বাপ মা দুজনেই সাইবেরিয়ায় নির্বাসিত হয়েছেন। এক ভাই তখন ওডেসায় ছিলেন। তিনি কোনো গতিকে প্যারিসে পৌঁছেছেন। ভেরা যদি তাঁর ভাইয়ের কাছে পৌঁছে যেতে পারেন তবে তাঁর বিপদের শেষ হয়। কিন্তু তার কাছে রাশিয়ান পাসপোর্ট তো নেই। অন্য কোনো পাসপোর্টও তিনি জোগাড় করতে পারেননি। জার্মান পাসপোর্ট পেলেও কোনো বিশেষ লাভ নেই, কারণ জার্মানদের ফ্রান্সে ঢুকতে দিচ্ছে না। তবে সেটা জোগাড় করতে পারলে তিনি অন্তত কিছুদিন বার্লিনে থাকতে পারতেন। এখন অবস্থা এই যে বার্লিন পুলিশ খবর পেলে ভেরাকে জেলে পুরবে, রাশিয়াতেও ফেরত পাঠাতে পারে। আমরা সবাই একসঙ্গে আঁতকে উঠলুম। চাচা বললেন, এতদিন পরও ঘটনাটা শুনে তোরা আঁতকে উঠছিস? আমি শুনেছিলুম ফ্রলাইন ভেরার সামনাসামনি। আমার অবস্থাটা ভেবে দেখ। ফ্রাউ রুবেন্স বললেন, এখন কি করা যায় বলুন? হিম্মত সিং এর কথা মনে পড়ল। আমার কাছে যে বাধা হিমালয়ের মতো উঁচু হয়ে দেখা দিয়েছে, তিনি তার উপর দিয়ে স্কেটিং করে চলে যেতেন। পাসপোর্ট জোগাড় করার চেয়ে দেশলাই কেনা তাঁর পক্ষে কঠিন ছিল। শিখ ধর্মের সিগারেট নিষেধ তিনি মানতেন। ফ্রাউ রুবেন্স বললেন, ভেরার জন্য পাসপোর্ট জোগাড় করা তাঁর পক্ষেও কঠিন, হয়তো অসম্ভবও হতো। কিন্তু একথাও জানি যে শেষ পর্যন্ত তিনি একটা পথ বের করতেনই করতেন। এ বিষয়ে আমার মনেও কোনো সন্দেহ ছিল না। ফ্রাউ রুবেন্স অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, ফ্রলাইন ভেরাকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি আছে কি? ধর্ম তো বলছি। আমি ভাবলুম ফ্রাউ রুবেন্স রসিকতা করছেন। সব দেশেরই আপন আপন বিদঘুটে রসিকতা থাকে, তাই এক ভাষার রসিকতা অন্য ভাষায় অনুবাদ করা যায় না। হয়তো জার্মান রসিকতাটির ঠিক রস ধরতে পারিনি ভেবে ক্যাবলার মতো আমি তখন একটুখানি হেঁ হেঁ করেছিলুম। ফ্রাউ রুবেন্স আমার কাষ্ঠরসময় হেঁ হেঁতে বিচলিত না হয়ে বললেন, নিতান্ত দলিল সংক্রান্ত বিয়ে। আপনি যদি ফ্রলাইন ভেরাকে বিয়ে করেন তবে তিনি সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থাৎ ব্রিটিশ ন্যাশনালিটি পেয়ে যাবেন এবং অনায়াসে প্যারিস যেতে পারবেন। মাস তিনেক পর আপনি ভেরার বিরুদ্ধে ডিসার্শনের অর্থাৎ প্রতিবর্জনের মকদ্দমা এনে ডিভোর্স অর্থাৎ তালাক পেয়ে যাবেন। তারপর একটু কেশে বললেন, আপনাকে স্বামীর কোনো কর্তব্যই সমাধা করতে হবে না। একটুখানি থেমে বললেন, খাওয়ানো পড়ানো কিছুই না। লজ্জায় আমার কান লাল হয়ে গিয়েছিল, না ভয়ে আমার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, না আশ্চর্য হয়ে আমার চুল খাড়া হয়ে গিয়েছিল, আজ এতদিন বাদে বলতে পারবো না। এমনকি ক্যাবলাকান্তর মতো হেঁ করাও তখন বন্ধ হয়ে গিয়েছে। রায়ের বিয়ার ফুরিয়ে গিয়েছে বলে কথা বলার ফুরসত পেলেন। বললেন, বিলক্ষণ, আমারও সেই অবস্থা হয়েছে। চাচা বললেন, ছাই হয়েছে, হাতি হয়েছে। আমার বিপদের সঙ্গে কোনো তুলনাই হয় না। সব কথা পয়লা শুনে নাও, তারপর যা খুশি বলো। আমাকে চুপ থাকতে দেখে ফ্রাউ রুবেন্স যা বললেন তার থেকে বুঝতে পারলুম যে তিনি ভাত ঠান্ডা হতে দেন না, তার উপরেই গরম ঘি ছাড়েন। বললেন, আমার দৃঢ় প্রত্যয় হিম্মত সিংকে এ পথটা দেখিয়ে দিতে হতো না। তিনি 2 মিনিটের ভিতর সবকিছু ফিক্স অ্যান্ড ফেটতিস
অর্থাৎ পাকাপোক্ত করে দিতেন। চাচা বললেন, ইউরোপে কোল্ড ব্লাডেড খুন হয়, ভারতবর্ষে কোল্ড ব্লাডেড বিয়ে হয়, এবং দুটোই ভেবেচিন্তে, প্ল্যান মাফিক, প্রিমেডিটেটেড। কিন্তু এখানে আমাকে অনুরোধ করা হচ্ছিল কোল্ড ব্লাডেড বিয়ে করতে, কিন্তু না ভেবেচিন্তে, অর্থাৎ রোমান্টিক কায়দায়। প্রথম দর্শনে প্রেম হয় শুনেছি, কিন্তু প্রথম দর্শনেই বিয়ে, এরকম ধারা ব্যাপার আমি ইউরোপে দেখিও নি, শুনিও নি। অবশ্য আমার এসব তাবৎ ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু বলির পাঁঠা আমি হতে যাব কেন? অপরূপ সুন্দরী, দেখে চিত্তচাঞ্চল্য হয়েছিল, অস্বীকার করব না, কিন্তু বিয়ে? ফ্রাউ রুবেন্স গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো আপত্তি আছে? আমি চুপ। তখন ফ্রাউ রুবেন্স এমন একখানা অস্ত্র ছাড়লেন যাতে আমার আর কোনো পথ খোলা রইল না। বললেন, আপনি কি সত্যি হিম্মত সিংকে ভালোবাসতেন? চাচা বললেন, অন্য যে কোনো অবস্থায় হলে আমি ফ্রাউ রুবেন্সকে একটা ঠিক উত্তর দেবার চেষ্টা করতুম, কিন্তু তখন কোনো উত্তরই দিতে পারলুম না। তোরা জানিস, আমি স্নেহ, প্রেম, দয়ামায়াকে বুদ্ধিবৃত্তি, আত্মজয় ক্ষমতার চেয়ে অনেক বেশি দাম দিই। কাজেই ফ্রাউ রুবেন্সের আঘাতটা আমার কতখানি বেজেছিল তার খানিকটা অনুমান তোরা করতে পারবি। কোনো চোখা উত্তর যে দিইনি তার কারণ ততখানি চোখা জর্মন আমি তখন জানতুম না। ঘোরেল মাস্টারগুলো জানে যে ছাত্র যখন প্রশ্নের উত্তর দিতে পারে না তখন তাকে ভালো করে নির্যাতন করার উপায় হচ্ছে চুপ করে উত্তরের প্রতীক্ষা করা। ফ্রাউ রুবেন্স সেটা চরমে পৌঁছে দিয়ে বললেন, আপনি তাহলে হিম্মত সিং এর ঋণ শোধ করতে চান না, না? রায়ের বিয়ার এসে গিয়েছে। চুমুক দিয়ে বললেন, চাচা মাফ করুন, আপনার কেস অনেক বেশি মারাত্মক। চাচা রায়ের কথায় কান্না দিয়ে বললেন, সেই বেইজ্জতিরও যখন আমি কোনো উত্তর দিলুম না তখন ফ্রলাইন গিব্রিয়াডোফ হঠাৎ চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ালেন। কুণ্ডুলি পাকানো গোখরো সাপকে আমি এরকম ধারা হঠাৎ খাড়া হতে দেখেছি। গিব্রিয়াডফের মুখ লাল, কালো চোখ দিয়ে আগুন বেরুচ্ছে। সে আগুনের আঁচ ব্লন্ড চুলে লেগে চুলও যেন লাল হয়ে গিয়েছে। তাও রুবেন্স তাকে বললেন, আপনি শান্ত হন। বারন ফন ফ্লাকেনডর্ফ যখন আপনাকে বিয়ে করার জন্য পায়ের তলায় বসেন তখন এর প্রত্যাখ্যানে অপমানিত বোধ করছেন কেন? ভেরা বসে পড়লেন। আমি তখন দিকবিদিক শূন্য, অতি কষ্টে বললুম, আমাকে দুদিন সময় দিন। তাও রুবেন্স কি একটা বলতে যাচ্ছিলেন, ভেরা বাধা দিয়ে বললেন, সেই ভালো। দুজনাই উঠে দাঁড়ালেন। ফ্রাউ রুবেন্স বললেন, পরশুদিন 5টায় তাহলে এখানে আবার দেখা হবে। হ্যান্ডশেক না করেই দুজনা বেরিয়ে গেলেন। ফ্রাউ রুবেন্স কাঁচা রেল লাইনের ওপর বিরাট ইঞ্জিনের মতো হেলে দুলে গেলেন, আর ভেরার চেয়ার ছেড়ে ওঠা আর চলে যাওয়ার ধরন দেখে মনে হলো যেন টব ছেড়ে রজনীগন্ধাটি হঠাৎ দুখানা পা বের করে ঘরের ভিতর দিয়ে হেঁটে চলে গেল। সর্বাঙ্গে হিল্লোল, কিন্তু মাথাটি স্থির, নিষ্কম্প প্রদীপ শিখার মতো, যেন রাজপুত মেয়ে কলসি মাথায় চলে গেল। হৈনিক ক্যাফের আন্তর্জাতিক খদ্দের গোষ্ঠী সে চলন মুগ্ধ নয়নে চেয়ে চেয়ে দেখল। লেডি কিলার সরকার বলল, মাইরি চাচা, আপনার সৌন্দর্যবোধ আর কবিত্ব শক্তি দুই আছে, অমন্তর বিপাকের মাঝখানে আপনি সবকিছু লক্ষ্য করলেন। চাচা বললেন, কবিত্ব শক্তি না ষাঁড়ের গোবর? আমি লক্ষ্য করেছিলুম জ্বরের ঘোরে মানুষ যেরকম শেতলপাটির ফুলের প্যাটার্ন মুখস্থ করে সেই রকম। তারপর দুদিন আমার কি করে কেটেছিল সে কথা আর বুঝিয়ে বলতে পারবো না। একরকম হাবা হয় দেখেছিস, মুখে যা দেওয়া গেল তাই পড়ে পড়ে চিবোয় আর চিবোয়, বলে দিলেও গিলতে পারে না। আমি ঠিক তেমনি দুদিন ধরে একটি কথার দুটো দিক মনে মনে কত লক্ষবার যে চিবিয়েছিলুম বলতে পারবো না। হিম্মত সিং এর প্রতি শ্রদ্ধা দেখাবার একমাত্র পন্থা যদি ফ্রলাইন ভেরাকে বিয়ে করাই হয়, তবে আমি সে কর্তব্য এড়াই কি করে? আর চেনা নেই, পরিচয় নেই একটা মেয়েকে হুশ করে বিয়ে করেই বা কি প্রকারে? সমস্যাটা চিবুচ্ছি আর চিবুচ্ছি, গিলে ফেলে ভালো মন্দ যাই হোক একটা সমাধান যে বের করব সে ক্ষমতা যেন সম্পূর্ণ হারিয়ে ফেলেছিল। মুরব্বী নেই, বন্ধু নেই, সলা পরামর্শ করিই বা কার সঙ্গে? হিম্মত সিং যাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন তাদের সঙ্গে আমার হৃদ্যতা জন্মাবার কথা নয়। নিজের থেকেও কোনো বন্ধু জোটাতে পারিনি,
কারণ জর্মন তখনও গল্প জমাবার মতো মিশ্রিত দানা বাঁধেনি। যাই কোথায়, করি কি? ইউনিভার্সিটির কাছে একটা দুধের দোকানে বসে মাথায় হাত দিয়ে ভাবছি, আমার মেয়াদের তখন আর মাত্র 24 ঘন্টা বাকি। এমন সময় জুতোর শব্দ শুনে তাকিয়ে দেখি সামনে ফ্রলাইন ক্লারা ফন ব্রাখেল, বিশ্ববিদ্যালয়ের অর্থশাস্ত্রের ছাত্রী, বার্লিনের মেয়েদের হকি টিমের কাপ্তান, 6 ফুটের মতো লম্বা। হঠাৎ রাস্তায় দেখলে মনে হতো মাইকেল অ্যাঞ্জেলোর মার্বেল মূর্তি স্কার্ট ব্লাউজ পরে বেড়াতে বেরিয়েছে। আমার সঙ্গে সামান্য আলাপ ছিল। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার? মাথা নাড়িয়ে জানালুম কিচ্ছু হয়নি। ধমক দিয়ে বললেন, আলবৎ হয়েছে, খুলে বলুন। বয়সে আমার চেয়ে 6 বছরের বড় হয় কি না হয়, কথার রকম দেখে মনে হয় যেন জ্যাঠাইমা। বললুম, বলছি কিছুই হয়নি। ফন ব্রাখেল আমার পাশে বসলেন। আমার কোটের আস্তিনে হাত বুলোতে বুলোতে বললেন, বলুনই না কি হয়েছে। তখন চেকফের একটা গল্প মনে পড়ল। এক বুড়ো গাড়োয়ান তার ছেলে মরে যাওয়ার দুঃখের কাহিনী কাউকে বলতে না পেরে শেষটায় নিজের ঘোড়াকে বলেছিল। ঘোড়ার সঙ্গে ফন ব্রাখেলের অন্তত একটা মিল ছিল। হকিতে তাঁর ছুট যেমন তেমন ঘোড়ার চেয়ে কম ছিল না। আমি তখন মরিয়া, ভাবলুম দুগ্গা বলে ঝুলে পড়ি। সমস্ত কাহিনী শুনে ফন ব্রাখেল 5টি মিনিট ধরে ঠা ঠা করে হাসলেন। হাসির ফাঁকে ফাঁকে কখনো বলেন, ডু লিভার হে গোট, হে মা কালী। কখনো বলেন, ভি কোস্টলিশ, কি মজার ব্যাপার। কখনো বলেন, লাখেন দি গুয়েটা, দেবতারা শুনলে হাসবেন। আমি বিরক্ত হয়ে উঠে দাঁড়ালুম। ফন ব্রাখেল আমার কাঁধে দিলেন এক গুত্তা। ঝপ করে ফের বসে পড়লুম। বললেন, টু ক্লাইনার ইডিয়ট, হাবা গঙ্গারাম, এক্ষুনি তোমার ফোন করে বলে দেওয়া উচিত তোমার দ্বারা ওসব হবে টবে না। আমি বললুম, হিম্মত সিং থাকলে যা করতেন আমার তাই করা উচিত। ফন ব্রাখেল বললেন, ঈশপের গল্প পড়নি? ব্যাঙ ফুলে ফুলে হাতি হবার চেষ্টা করেছিল। হিম্মত সিং এর পক্ষে যা সরল তোমার পক্ষে তা অসম্ভব। তাঁকে আমি বেশ ভালো করেই চিনি। হকি খেলায় তিনি আমাদের তালিম দিতেন। তাঁর দাঁড়ি গোঁফ নিয়ে তিনি 25খানা বিয়ে করতে পারতেন, দুটো হারেম পুষতে পারতেন। পারো তুমি? আমি বললুম, গিব্রিয়াডফ বড় বিপদে পড়েছেন, আমার তো কর্তব্য জ্ঞান আছে। ফন ব্রাখেল বললেন, যে মেয়ে মস্কো থেকে পালিয়ে বার্লিন আসতে পারে তার পক্ষে বার্লিন থেকে প্যারিস যাওয়া ছেলে খেলা। আমি যতই যুক্তিতর্ক উত্থাপন করি তিনি ততই হাসেন, আর এমন চোখা চোখা উত্তর দেন যে আমার তাতে রাগ চড়ে যায়। রুশ সীমান্তের পুলিশের হাতে থাকে মেশিনগান, জার্মান সীমান্তের পুলিশের হাতে থাকে রবারের ডান্ডা। ফন ব্রাখেল গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ তুমি যে পুরুষ তাতে আর কি সন্দেহ। সোজা বলে ফেলো না কেন সুন্দরী দেখে সেই পুরুষের চিত্ত চাঞ্চল্য হয়েছে। আমি আর ধৈর্য ধারণ করতে পারলুম না। বেরোবার সময় শুনতে পেলুম ফন ব্রাখেল বলছেন, বিয়ের কেক শ্যাম্পেনের অর্ডার দিও না, কিন্তু বিয়ে হবে না। একেই তো আমার দুর্ভাবনার কুলকিনারা ছিল না, তার উপর ফন ব্রাখেলের ব্যঙ্গ। মনটা একেবারে তেতো হয়ে গেল। শরৎ চাটুর্যের নায়করাই শুধু যত্রতত্র দিদি পেয়ে যায়, আমার কপালে ঢু ঢু। সোজা বাড়ি ফিরে শুয়ে পড়লুম। অন্ধকারে শীষ দিয়ে মানুষ যেরকম ভূতের ভয় কাটায়, আমি তেমনি হিম্মত সিং এর প্রিয় দোহাটি আবৃত্তি করতে লাগলুম। এহসান না খুদা কা উঠায় মেরি বোলা, কশ্তি খুদা পর ছোড় दूं, লঙ্গর কো তোড় दूं। মাঝি আমায় সব বিপদ আপদ থেকে বাঁচাবে এই আমার ভরসা। নৌকো খুদার নামে ভাসালুম, নোঙর ভেঙে ফেলে দিয়েছি। পরদিন 5টার সময় ক্যাফে কুয়েনিকে গিয়ে বসলুম। জানা ছিল ফাঁসির পূর্বে খুনিকে সাহস দেবার জন্য মদ খাইয়ে দেওয়া হয়। হিম্মত সিং আমাকে কখনো মদ খেতে দেননি। ভাবলুম, তার ফাঁসিতে যখন চড়ছি তখন খেতে আর আপত্তি কি। গোলাম মৌলা অবাক হয়ে শুধল, মদ খেলেন? চাচা বললেন, কেনা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত খাওয়া হয়নি। 5:15, 5:30, 6টা বাজল। ফ্রাউ রুবেন্স, ফ্রলাইন গ্রিভিয়াডভ, কারও দেখা নেই। এর অর্থ কি? জার্মানরা তো কখনো এরকম লেট হয় না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে।
যাই হয়ে থাকুক না কেন, আমি পালাই। বাড়ি ফিরে ভয়ে ভয়ে ল্যান্ডলেডিকে জিজ্ঞেস করলুম, ফ্রাউ রুবেন্স ফোন করেছিলেন কি? না, আমার উচিত তখন ফোন করা, অনুসন্ধান করা। কোনো দুর্ঘটনা ঘটেনি তো? কিন্তু চেপে গেলুম। নোঙর যখন ভেঙে ফেলে দিয়েছি তখন আমি হালই বা ধরতে যাব কেন? 7 দিন বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেরিয়েছিল। রাত্রে শুতে যাবার সময় একবার ল্যান্ডলেডিকে চি করে জিজ্ঞেস করতুম কোনো ফোন ছিল কিনা। ল্যান্ডলেডি নিশ্চয়ই ভেবেছিল আমি কারো প্রেমে পড়েছি। প্রেমের দ্বিতীয় অঙ্কে নাকি মানুষ এরকম করে থাকে। কোনো ফোনও না, করে করে 3 মাস কেটে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে কাজকর্মে মন দিলুম। নোটে গাছটি মুড়িয়ে দিয়ে চাচা চেয়ারে হেলান দিলেন। ভোজের শেষে সন্দেশ মিষ্টি না দিলে বরযাত্রীদের যেরকম হন্যে হয়ে ওঠার কথা, আমরা ঠিক সেই রকম একসঙ্গে চেঁচিয়ে উঠলুম। মুখুজ্জে বলল, কিন্তু ওনারা সব এলেন না কেন, তার তো কোনো হদিশ পাওয়া গেল না। সরকার বলল, আপনার শেষ রক্ষা হলো বটে, কিন্তু গল্পটি শেষ রক্ষা হলো না। রায় কাঁদো কাঁদো হয়ে বললেন, নোঙর ভাঙা নৌকোতে আমাকে ফেলে আপনি কেটে পড়লেন চাচা, আমার উদ্ধারের উপায় বলুন। চাচা বললেন, মাস 3 পর দস্তানা কিনতে গিয়েছি টিটসে। জার্মানদের হাতের তুলনায় আমাদের হাত ছোট বলে লেডিস ডিপার্টমেন্টে আমাদের দস্তানা কিনতে হয়। সেখানে ফন ব্রাখলের সঙ্গে দেখা। কানে কানে জিজ্ঞেস করলেন, কি হে পুরুষ পুঙ্গব, এখানে কেন? নিজের জন্য দস্তানা কিনছো না বউয়ের জন্য? কিন্তু বউ কোথায়? আমি উষ্মা ভরে গটগট করে চলে যাচ্ছিলুম। ফন ব্রাখেল আমার হাতটি চেপে ধরলেন, বুলির সময় হকি স্টিক যেরকম চেপে ধরেন। সেই ক্যাফে কোয়েনিকে নিয়ে বসালেন। বললেন, আমি সেদিন 5টার সময় ক্যাফের ওপরের গ্যালারিতে বসে তোমাকে লক্ষ্য করছিলুম। আমি তো অবাক। বললেন, ওরা কেউ এলো না বলে তোমার সঙ্গে কথা না বলে চলে গেলুম। কিন্তু তারা এলো না কেন জানো? তবে শোনো। তোমার মতো মূর্খকে বাঁচানো আমার কর্তব্য মনে করে আমি তাদের সঙ্গে লড়েছিলুম। হিম্মত সিং আমার বন্ধু, আমার পিতারও বন্ধু। তাঁর প্রতি এবং তাঁর প্রতেজে তোমার প্রতি আমারও কর্তব্য আছে। তোমার কাছ থেকে সব কথা শুনে আমি সোজা চলে যাই ফ্রাউ রুবেন্সের ওখানে। তাঁকে রাজি করাই আমাকে গিবরিয়াডফের ওখানে নিয়ে যাবার জন্য। সময় অল্প ছিল বলে এবং ইচ্ছে করেই ফোন করে যাইনি। গিয়ে দেখি সেখানে এক পাল ষাঁড়ের সঙ্গে সুন্দরী শ্যাম্পেন খাচ্ছেন, হইহল্লা করছেন। ফ্রাউ রুবেন্সের চক্ষু স্থির। তিনি গিবরিয়াডোভ সম্বন্ধে সম্পূর্ণ অন্য ধারণা করেছিলেন। ইংরেজিতে যাকে বলে ডেমজেল ইন ডিস্ট্রেস, অর্থাৎ বিপন্না। সে কথা থাক। আমি দুজনকে সামনে বসিয়ে পষ্টাপুষ্টি বললুম যে তোমাতে আমাতে প্রেম, বিয়ে স্থির। আমি অন্য কোনো মেয়ের ননসেন্স সহ্য করব না। আমি বললাম, এ কি পাগলামি, আপনি এসব মিথ্যে কথা বলতে গেলেন কেন? ফন ব্রাখেল বললেন, চুপ করে শোনো, আমি বাজে বকা পছন্দ করি না। এছাড়া অন্য উপায় ছিল না। গিবরিয়াডফ কিন্তু কামড় ছাড়ে না। আমি তখন ভয় দেখিয়ে বললুম যে আমি পুলিশে খবর দেব তার পাসপোর্ট নেই, আর পাসপোর্ট জোগাড়ের জন্য তোমাকে মেকি বিয়ে করছে। আমি অবশ্য সমস্তক্ষণ ভান করছিলুম যে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। তোমার মতো অজমূর্খের প্রেমে হাবুডুবু শুনলে মুরগিগুলো পর্যন্ত হেসে উঠবে। আর তোমাকে বিয়ে করার জন্য এমনই হন্যে হয়ে আছি যে পুলিশ লেলানো, খুন খারাপি সব কিছু করতে প্রস্তুত। গিবরিয়াডো হার মানলেন। ফ্রাউ রুবেন্স ততক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছেন। গিবরিয়াডভ যে তাঁকে কতদূর বোকা বানিয়েছে বুঝতে পেরে বড় লজ্জা পেলেন। বাড়ি ফেরার পথে গিবরিয়াডভ তার সঙ্গে কি করে বন্ধুত্ব জমিয়েছিল সে ব্যাপারে আগাগোড়া খুলে বললেন। তখন আরো অনুসন্ধান করে জানলুম, মস্কোতে এই গিবরিয়াডভের বাড়িতে হিম্মত সিং কখনো বসবাস করেননি। এরা ওদের দূর সম্পর্কের আত্মীয় মাত্র। চাচা বললেন, ফন ব্রাখেল উঠে দাঁড়ালেন, বললেন, আমার তাড়া আছে, হকি ম্যাচে চললুম। আমি বললুম, কিন্তু একটা কথার উত্তর দিন, গিবরিয়াডভ বিয়ের জন্য আমাকেই বাঁচলেন কেন? বারন ফন ফ্লাকেনডর্ফের মতো বর তো ছিল। ফন ব্রাখেল বললেন, লিভ ইডিয়ট, প্রিয় মূর্খ, গিবরিয়াডভ তো বর খুঁজছিল না, খুঁজছিল শিখণ্ডী। ফ্লাকেনডর্ফ বা অন্য কাউকে বিয়ে করলে সে স্বামী তার হক চাইতো না? তাহলে 25টে ষাঁড়ের সঙ্গে দিবারাত্রির শ্যাম্পেন চলতো কি করে? ফ্লাকেনডর্ফ প্রাসান মোষ, নিটসের উপদেশে বিশ্বাস করে। স্ত্রীলোকের কাছে যেতে হলে চাবুকটি নিয়ে যেতে ভুলো না। হলো? বুঝলে হে নড়ার সভ?
চাচা উঠে দাঁড়ালেন, বললেন, জীবনে এরকম বোকা বলিনি, অপমানিত বোধ করিনি, কিন্তু সমস্ত ব্যাপারটা গিলে ফেলা ছাড়া আর কোনো গতি ছিল না। গোলাম মৌলা বলল, 1:03, শেষ ট্রেন 1:10। আমরা হন্তদন্ত হয়ে ছুট দিলুম সাভিনি প্লাস স্টেশনের দিকে। রায় চেঁচিয়ে বললেন, চাচা, ফন ব্রাখেলের ঠিকানা কি? চাচাও তখন তাঁর গলাবন্ধ কোটের বোতাম লাগাতে লাগাতে ছুট দিয়েছেন। সে বিয়ারে ছাই, তোমার ফিয়ান্সে শ্রীমতী জমিতাফের সঙ্গে ফন ব্রাখেলের গলাগলি। তাই তো বলেছিলুম, বড় ভাবিয়ে তুলেছ।